নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, আমার হাতটা ধরে আমার বন্ধু হয়ে পাশে থেকো, আমায় ভালোবাসা দিও। এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি বা করে উঠতে পারোনি, যদি আমার কথাগুলো একটুও তোমাদের মন ছুঁয়ে যায় বা ভালো লাগে, তো প্লিজ পাশে এসে দাঁড়িয়েও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার হাতটা শক্ত করে ধরো। এইটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ। তো আজকে আমি যেই প্রসঙ্গে কথা বলবো, খুব স্পর্শকাতর একটি ব্যাপার, সেটা হলো ধর্ষণ। এখন নিউজ চ্যানেল খুললে বা পেপারের পাতা উল্টালেই প্রত্যেক দিনই একটা না একটা এই ধর্ষণের কেস বা ধর্ষণের ব্যাপার চোখে পড়ে। খুব খারাপ লাগে। এবং এই মানে এখন এমন ব্যাপারটা হয়ে গেছে যে এরা সমবয়সী, তাদের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই। মাতৃ সমানদেরও ছাড়ছে না এবং কচি বাচ্চা মানে শিশু কন্যা তাদেরও ছাড়ছে না। এটা আমার মনে হয় একটা মানসিক বিকৃতি। না হলে সে অনেক বছর আগে ঘটেছিল না একটা ঘটনা, ওই মাদার টেরিজার ওখানকার একজন নানকে ধর্ষণ করা হয়েছিল। ওনার বয়স 80-র ঊর্ধ্ব। ভাবো, উনি একটি আধ্যাত্মিক মানে সন্ন্যাসিনী বলতে পারো, তাকেও মানুষ ছাড়েনি। এবং সেদিনকে দেখলাম নিউজে বলছে 7 কি 8 বছরের একটি শিশুই বলবো তাকে টেনে নিয়ে গিয়ে ঝোপের মধ্যে একটি সে তাকে নাকি কাকু বলতো, তার পাড়াতেই থাকে, তাকে ছোটবেলা মানে তাকে জন্মাতে দেখেছে, তার উপর মানে কাকা ভাইজি মানে হলো তো বাবা মেয়ের সমানই মোটামুটি। তা সেই ফিলিংসটা কি আসে? বা ওইটুকুনি মেয়ে তার কি আছে গো? খুব খারাপ লাগে। এবং এই ঘটনা বেশ কয়েক বছর ধরে প্রবল আকার ধারণ করেছে, মানে একটা বিভীষিকা। যেহেতু আমি কন্যা সন্তানদের মা, 2 কন্যা সন্তান, যদিও তারা কাজে কর্মে বেরিয়ে যায়, অনেকটা বড় হয়েছে, কিন্তু তবুও যতক্ষণ না বাড়ি আসে বা একটু বেশি দেরি হলে বুকের ভেতরটা কেমন ঢিপ ঢিপ করতে থাকে। এটা কেন হচ্ছে? আমি ছেলে এবং মেয়ে দুজনদেরই আমি মানে দোষ দেব। তাদের দুজনদেরই মানে 2 লিঙ্গেরই দোষ আছে। আমি মেয়ের মা বলে যে মেয়েদের সাপোর্ট করব সেটা কিন্তু না। আজকাল মেয়েরা নিজেদের সহজলভ্য করে তুলেছে। অনেকেরই প্রেম ভালোবাসা করেই বিয়ে, মানে আজকাল 98% বলতে পারো প্রেম ভালোবাসা করে বিয়ে। কিন্তু দেখা যাচ্ছে বা আমি আশপাশ থেকে গল্প শুনছি, সেই প্রেমটা যখন 2 বছর 4 বছর 5 বছর গড়াচ্ছে বিয়ের আগে আর কি, হয়তো তাদের স্কুলের শেষের দিক থেকে প্রেম ভালোবাসা বা কলেজে, তো যখন তাদের ব্যাপারটা অনেকটা এগোচ্ছে মানে এগিয়ে গেছে কিছু বছর, তখন তারা ফিজিক্যাল রিলেশন মানে ফিজিক্যাল রিলেশনের ব্যাপারে এগিয়ে যাচ্ছে। এটাতে যে শুধু ছেলেটির দোষ তা তো না, মেয়েটিরও সম্মতি আছে। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যেই মেয়েটি তার বয়ফ্রেন্ডের হাত ধরে কোনো হোটেল
যেই হোটেলগুলো, এখন অনেক হোটেল আছে যাদের বিবাহ হয়নি, আনম্যারিড কাপলদের অ্যালাউ করে। এটা ঠিক না আমার মনে হয়। এই রকম হোটেলগুলোতে মানে এইরকম ব্যাপারটা রাখা উচিত না। এবং আমাদের মেয়েদের কাছ থেকে শুনি কি ওই রুম না ওই রুম না কি একটা আছে যেন, সেখানে নাকি টাকা দিয়ে তারা রুম বুক করে, ওই রুম যতদূর মনে হয় ওই রুম। তা এসব তো বাপের জন্মে শুনিনি বাবা, এখনই শুনছি। সেখানে নাকি কাপলসরা যায়, ফিজিক্যাল রিলেশনে আবদ্ধ হয়, প্রেগনেন্টও হয়ে যায়। তা এইটাতে তো আমার যতদূর মনে হয় কোনো ভদ্রবালির মা বাবার সম্মতি থাকে না, তারা তাদের আড়াল করেই ব্যাপারটা যাচ্ছে। এবং ইদানিং দেখলাম, এটা নিউজ চ্যানেলে খুবই দেখা যাচ্ছে, এটা রিসেন্ট ঘটনা এবং পেপারে তো বটেই, ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে একটি ছেলে আর একটি মেয়ে আলাপ পরিচয়, মানে ম্যাট্রিমোনিয়াল সাইটে বোধহয় প্রোফাইল দিয়েছিল, সেখান থেকে ওদের দেখাশোনা হয়। এবং এখন তো সেই যুগ নেই যে বাড়িতে এসেই দেখাশোনা হবে, এক গাঁটা মিষ্টি খাবে, মেয়েরা নিজেদেরকে পণ্য মানে আলু পটলের মতন তুলে ধরবে, সেই জিনিসটা কিন্তু নেই এখন। আমি বলবো এটা ভালো, মেয়েদের মানে নিজেদেরকে সম্মান দিতে শিখেছে। কিন্তু তার বিপরীত ব্যাপারটা দেখো, যখন এই মেয়েটি ওই পুরুষটির সঙ্গে ম্যাট্রিমোনিয়াল সাইটে মানে কথা এগোলো, তারা বাইরে গিয়ে দেখা করলো এবং একবার না একাধিকবার দেখা করলো। যখন ছেলেটি তাকে বলল কোনো একটা হোটেলে, মানে যেখানে আনম্যারিড কাপলসদের অ্যালাউড, সেরকম হোটেলে ওরা গিয়ে নিজেদের মতন টাইম স্পেন্ড করবে, তা মেয়েটার কি সেটা বোঝা উচিত ছিল না? কারণ একটা হোটেলের মধ্যে, একটা রুমের মধ্যে, চার দেওয়ালের মধ্যে কেন তার যে হবু লাইফ পার্টনার সে ডেকে পাঠাচ্ছে কেন? একেবারে তো অশিক্ষিত ছিল মেয়েটা তা তো না, শিক্ষিত মেয়ে, চাকরি বাকরি করে। সে গেল এবং সেখানে সে ধর্ষিতা হলো তার হবু স্বামীর কাছে। আমি কিন্তু এখানে সেই মেয়েটিকেই দোষ দেব, কারণ যখনই আমি একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছি, গল্প করছি, একাধিক জায়গা আমাদের কলকাতা শহরে আছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল, মিলেনিয়াম পার্ক, নলবন, সেখানে গিয়ে তোমরা ঘোরো, বেড়াও, আনন্দ করো, খাওয়া দাওয়া করো, ওপেন টু অল। কিন্তু যেই মুহূর্তে তোমাকে একটা হোটেলে ডেকে পাঠালো, সেই ছেলেটির সাথে তোমার মানে প্রেমের ব্যাপার ছিল না, মানে লাভ অ্যাফেয়ার ছিল না, তুমি ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে তার সঙ্গে মানে দেখা সাক্ষাৎ হয়েছে, বলতে গেলে সেটা মানে অ্যারেঞ্জ বা নেগোসিয়েশনেরই ব্যাপার হচ্ছে। তুমি কোন ভরসাতে বা তুমি ওই মানে সেই হোটেল রুমে গেলে বলো তো? কাজেই মেয়েদেরও তো দোষ আছে। তা এবং সেটা নিয়ে এখন মানে লেখালেখি হচ্ছে, ছেলেটি যে ধর্ষণ করেছে তার দিকেই কি বলবো, অভিযোগের পাল্লাটা ভারী। কিন্তু মেয়েটাও তো তার সঙ্গে গেছিল, যখন তাকে চার দেয়ালের ঘরের মধ্যে একটা ডেকে পাঠাচ্ছে, সে যাবে কেন? এবং আর একটা জিনিস খুবই শুনি এই কথাটা, আজকাল মেয়েদের পোশাক বা সাজের থেকে পোশাকটা তারা এমনভাবে করে যে পুরুষরা তাদের প্রতি আকর্ষিত হয়। হ্যাঁ, ইদানিং মেয়েরা তাদের যেগুলো প্রাইভেট পার্টস সেইগুলোকে দেখায়, এবং ইউটিউব চ্যানেলেও দেখি কিছু ভিউজ কামাবার জন্য, যাতে যাদের ভিউজ প্রচুর হয়, তাদের ওপরের অংশটি বলতে গেলে একটা মানে দেখাই, বলতে গেলে পরে অর্ধেকের বেশি দেখিয়ে ভিউজ কামাচ্ছে। কিছু লোক দেখছে, তাদের ভিউজও হচ্ছে, তাদের টাকা রোজগার হচ্ছে। এবং অশ্লীলও নাচ গান তারা অনেকে করে দেখি, মানে খুবই খারাপভাবে তাদের কোমর টোমর বার করে বিচ্ছিরিভাবে নাচ করে। তা টাকাটা তো তোমাদের রোজগার হচ্ছে বটেই, কিন্তু তোমাদের কি কেউ সুনজরে বা ভালো নজরে দেখছে? তোমরা নিজেদেরকে মানে পুরুষের চোখে মানে কি বলবো,
অ্যাট্রাকটিভ করার জন্য তোমাদের শরীরের যে অংশগুলো দেখানো উচিত না, সেটা একান্তই তোমার বেডরুমের মধ্যে বা নিজের ঘরের মধ্যে যেইগুলো মানে থাকা উচিত সেইগুলো তোমরা দেখাচ্ছ। তার ফলে কি ছেলেরা নাকি আকৃষ্ট হচ্ছে, তার ফলে ক্রাইম বা এই ধর্ষণ বেড়ে চলেছে। কিন্তু অপরদিকে আমি আর একটা কথাও আমি বলি, নিশ্চয়ই এটা ঠিক না। কেন তুমি শরীরের অংশ দেখাবে? তোমরা হলো মায়ের জাত, তোমাদের শরীরের ভেতর থেকে একটি শিশু জন্ম নেয়, কাজেই তোমাদের তো আমি তো বলবো না মাথা পর্যন্ত ঘোমটা দিয়ে বা মানে কি বলবো ফুল হাতা জামা পরে এত দূর উঁচু কলা মানে গলা পর্যন্ত উঁচু জামা কাপড় পরে ঘুরবে। নিশ্চয়ই তোমরা স্লিভলেসও পরবে, সব রকমই পরবে, কিন্তু কিছু প্রাইভেট পার্টস যেগুলো আমাদের একান্ত নিজের, সেগুলো কি দেখানো উচিত? এটাও যেমন ঠিক কথা, তেমনি একটি মেয়েরও স্বাধীনতা আছে, সে যেরমভাবে পারবে সে পোশাক পরতে তার রুচি অনুযায়ী। তার রুচি যদি কুরুচি হয় সে সেরকমই পোশাক আশাক পরবে। তার মানে সেটা এই নয় যে দাঁড়াচ্ছে যে কোনো কাউকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার শরীরটা তুমি লুটে পুটে খাও, এটাও কিন্তু দাঁড়াচ্ছে না। সে তার মতন পোশাক আশাক সাজগোজ সে করতেই পারে। তার মানে যে তুমি তার প্রতি আকর্ষণ হয়ে তার উপর ঝাঁপিয়ে পড়বে, এই কথাটাও কিন্তু ঠিক কথা হয় না। তাই আমি মানে ব্লগের প্রথমেই বলেছিল উভয়েরই দোষ আছে, আমি সেটাই তুলে ধরব। এবং এমন ঘটনাও আছে, একটি মেয়ে একটি ছেলের সঙ্গে অনেক দিন মেলামেশা করছে, মেলামেশাটা তাদের খাট পর্যন্ত গেছে, সে হোটেলেরই খাট হোক বাড়িরই খাট হোক যেই খাট হোক। যখন মেয়েটি দেখছে যে তার কাছ থেকে যা পাওয়ার তার হয়ে গেছে, যা পাওয়া মানে দেহের বিনিময় জিনিসপত্র পাওয়া বা এইসব হয়ে গেছে, তখন আর তাকে ভালো লাগছে না। তার হয়তো অন্য কোনো পুরুষের প্রতি তার মানে কি বলবো দৃষ্টি আকর্ষিত হয়েছে, তখন সে হয়তো বার দশেক তার সঙ্গে শারীরিক মিলন করেছে, কিন্তু যেহেতু তার এখন আবার অন্য পুরুষের দিকে মন আকৃষ্ট হয়েছে, সে কিন্তু মানে পুলিশ স্টেশনে গিয়ে বলছে আমাকে ধর্ষণ করা হয়েছে। এইরকম মেয়েও আছে। অপরদিকে আমি এটাও বলবো যে এটা আমি ছেলের মাদেরও বলছি, মেয়ের মায়েদেরও বলছি যে মেয়ের মায়েদের এমনভাবে তাদের মেয়েদের তৈরি করা উচিত, দেহজ সুখটাই বড় কথা না, মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হবে এবং সেটা নিজের যোগ্যতাতেই দাঁড়াতে হবে, নিজের দেহের বিনিময় না। আমি একজনকে চিনি, আমাদের আত্মীয়, সে আর্টসে অনার্স নিয়ে পাশ করেছে এবং সে এমএও না, এমএ পাশও করেনি, আর্টসের একটি সাবজেক্ট নিয়ে, এবং সে একটি জায়গায় চাকরি পেয়েছে বছর করোনার পর চাকরি পেয়েছে, সেখানে একমাত্র কমার্স বা সায়েন্সের স্টুডেন্ট মানে যারা তার মানে সায়েন্স এবং কমার্স শাখা নিয়েই পাশ করেছে, শাখা নিয়ে পড়াশুনো করে পাশ করেছে, তাদেরকেই নেওয়া হয়, তার জন্যই ওই কোম্পানিটা বা অফিসটা। কিন্তু দেখলাম এই মেয়েটি চাকরি পেয়েছে। তো আমি আরও দু একজনকে জিজ্ঞাসা করলাম বাবা কি করে পেলো গো, ও কি আবার ওই আর্টস সাবজেক্টে গ্র্যাজুয়েশন করার পর আবার কি করেছে মানে সায়েন্স বা কমার্স নিয়ে পড়াশুনো করেছে? তো অনেকে বলে না না ও তো তাই। আমাকে একজন জানালো সেখানকার বসের বন্ধু, তার আবার বন্ধু, মানে বসের যে বন্ধু তা সে এই মেয়েটির বন্ধু, সে তাকে ধরে ওই বসকে কি দিয়ে বশ করলো, বসকে কি দিয়ে বশ করলো বুঝতে পারছো, করে সেই সংস্থাতে সে চাকরি পেয়েছে কিছু ট্রেনিং নেওয়ার পর। কিন্তু তার মা বাবা বলছে না সে ডবল গ্র্যাজুয়েট মানে গ্র্যাজুয়েশন করেছে, এক আর্টস সাবজেক্ট নিয়ে আবার পরে নাকি সে বিকম মানে কমার্স নিয়ে পড়াশুনো করেছে। যে 11-12 ক্লাসে কমার্স ছিল না সে কি করে গ্র্যাজুয়েশনে কমার্স হলো আমি জানি না, মানে এটা বিশ্বাসযোগ্য না। কিন্তু
মারাই যদি তাদের মেয়েদের এরকমভাবে এগিয়ে দেয় তাহলে আর কিছু বলার নেই। এবং সবসময় যে মারা জানে তা না, মা অনেক মাদের এইটা করতে হবে, এই রকমভাবে চলতে হবে, তোকে এই পর্যায়ে গিয়ে চাকরি করতে হবে, এরম রোজগার করতে হবে, আমার একটা এই দরকার বাড়িতে কোনো কিছু, একটা উদাহরণ কথা কথা বলছি, ওয়াশিং মেশিন দরকার যেটা তোর বাবা আমাকে কিনে দিচ্ছে না। তখন মেয়েরা কি করে, এইরকমভাবে নয় বয়ফ্রেন্ড পাতায়, বড়লোক বয়ফ্রেন্ড, বা এই রকম দেহ বিক্রি করেই, বা দেহ বিক্রি করা বলবো না, করে আদায় করে। এবং একই মানে এই ব্যাপারটা মেয়েদের মায়েদের আমি বলবো, ওদের শিক্ষা করো। তোমার মেয়ে নিজের যোগ্যতাতেই চাকরি পাবে, নিজের যোগ্যতাতেই নিজের পায়ে দাঁড়াতে পারবে, কাউকে ধরা করারও দরকার নেই। এবং দেহ দান করারও, মানে দেহটা দান বলাটা ভুল, দেহের বদলেও কিছু অর্জন করার দরকার নেই। তুমি সেই বিশ্বাসটা তোমার কন্যার ওপর রাখো না। এবং ছেলের মায়েদেরও বলবো, ছোট্ট থেকে তাদের শেখাও যে তোমার মাকে সম্মান করবে, বাড়ির প্রত্যেকটা নারীকে সম্মান করবে, এবং বাইরেও যে কোনো মেয়ে বা নারীকে তোমরা সম্মান করতে শেখো। প্রত্যেকটা নারী কিন্তু ভোগের সামগ্রী নয়। একটা কথা আমি বলতে শুনি ছেলেদের মায়েদের, ছেলেরা কাঁদে না, বয়েজ ডোন্ট ক্রাই, বা ছেলেদের কান্না মানায় না, এটা মেয়েদের ব্যাপার। কেন? একটা বাচ্চা বা একটা মানে ইমোশনস হলেই তো চোখ দিয়ে জল পড়ে। তা সে তখন সেই বাচ্চাটি ছোট থেকে যখন বড় হচ্ছে, তার মায়ের কথাটা তার কানে বাজছে, আমি পুরুষ, আমি কাঁদবো না, আমি নিচু হব না। তো ছোট থেকে সেই ইমোশনসগুলো দাবিয়ে রেখে 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 তার মানসিক একটা বিকৃতিতে দাঁড়িয়ে যায় যে আমি। এবং এমনও দেখা গেছে একটি বাড়িতে হয়তো একটা শিশু, মানে একটা কন্যা সন্তানও আছে, একটি পুরুষ সন্তানও আছে, যে ছেলে সন্তানটিকে একটা ইংলিশ মিডিয়াম ভালো স্কুলে পড়ানো হচ্ছে যে ও তো পুরুষ, ওকে নিজের পায়ে দাঁড়াতে হবে, ওকে ভালোভাবে শিক্ষিত হতে হবে, এবং মেয়েটিকে একটি বাংলা মিডিয়ামে, ও তো ঘরকন্যা করবে। তাহলে পুরুষ যে বাচ্চাটি ছোটোবেলা থেকে কি কি ভাবছে নিজেকে, আমি একটি কেউ কেটাম, আমার ওপর এই সংসার নির্ভর করছে, আমি যা করব তাই। তাকে হয়তো স্পেশাল ট্রিটমেন্ট, তার জন্ম, অনেক বাড়িতে বলা যায় মেয়েদের জন্মদিন হয় না, মেয়েদের জন্মদিন করা উচিত না, এই আছে ওই আছে, নানা রকম অজুহাত দেখা হয়, করা হয়। এবং ওই পুরুষ বাচ্চাটিকে বা যে আছে তাকে কিন্তু হাজারটা পদ রান্না করে তার বিশাল করে জন্মদিন হয়। তা ছোট থেকেই তো সে ভাবছে যে আমি কেউ কেটা, আমি কি না কি একটা মাতব্বর। সেরকম রাস্তাঘাটে কোনো মেয়ে আমার পছন্দ হলে আমি তাকে তুলে নিয়ে এসে তার সঙ্গে দৈহিক মিলনে আবদ্ধ হতেই পারি, ধর্ষণ করতেই পারি। আমি তো মানে বিশাল ব্যাপার একটা, ঈশ্বরের পরই আমার স্থান। আমি ছেলের মাদেরও বলবো, ওদের কাঁদতে দাও, ওদের ইমোশনসগুলো বার করতে দাও, এবং ছোটোবেলা থেকে সম্মান করতে শেখাও যে তোমার মা যেমন একটি নারী যাকে তুমি সম্মান করো, পায়ে হাত দিয়ে প্রণাম করো। প্রত্যেকটা নারী তাদের পায়ে, তোমার থেকে যারা ছোট বা বোনের মতন তাদের নিশ্চয়ই তুমি পায়ে হাত দিয়ে প্রণাম করবে না, কিন্তু নারীরা হলো সম্মানের যোগ্য। তুমি যেমন মা দুর্গার অঞ্জলি দিচ্ছ উপোস করে, মা কালীর পুজো করছো অমাবস্যায়, তো সেই নারীকে যখন তুমি সম্মান করছো, সেরকম পৃথিবীর সমস্ত নারীকে তুমি সম্মান করতে শেখো। এমনকি পরবর্তীকালে যখন তোমার বিয়ে হবে, তোমার স্ত্রীকেও তোমার সম্মান দেওয়া উচিত। তোমার ইচ্ছেতেই সে বিছনায় যাবে না, তার দুভয়ের যখন ইচ্ছে হবে তখনই তোমাদের মিলন ঘটবে। মানে তোমার স্ত্রী যদি বলে না, তখন তোমাকে থেমে যাওয়া উচিত, তার উপর তুমি জোর করতে পারো না। সেটা তো তাহলে হয়ে যাবে ম্যারাইটাল রেপ, মানে ধর্ষণেরই একটা দিক। তো এটাই আমার বলার বক্তব্য। তার ফলে দেখো এই যে
এবং তোমরা যে ভাবছো যে ধর্ষিতা হচ্ছে সে যে পুলিশ প্রশাসনের যে খুব একটা কি বলবো সাহায্য পাবে তা না, এরকম একাধিক কেস জমা পড়ছে পুলিশের মানে স্টেশনে এবং মামলাও চলছে, বছরের পর বছর চলছে এবং দেখা যাচ্ছে যে ধর্ষণ করেছে বা সেই ধর্ষক সে কিন্তু বেখলুস মানে বেখলুস মানে খালাস পেয়ে যাচ্ছে। তার কিন্তু হয়তো 3 বছর 5 বছর হচ্ছে, তার ফলে কি তার গ্রাসটা যেই মেয়েটি তার বিরুদ্ধে মামলা করেছিল তার উপর একটা কি বলবো তীব্র ঘেন্না জন্মাচ্ছে, তার ফলে সে পরবর্তীকালে অ্যাসিড দিয়ে তাকে মারছে, এইরকম তো হচ্ছেই দেখতে পাচ্ছি। এবং 2024-এর পুজোর আগে আরজিকর যে ব্যাপারটা, আমাদের তিলোত্তম, আমাদের অভয়া, মৌমিতা, ডক্টর মৌমিতা, তার সঙ্গে তো কি বলবো চোখে দেখা যায় না, চিন্তাও করা যায় না, এমনভাবে একাধিক মানুষ মানে গণধর্ষণ করেছে এবং মেয়েটিকে কীরমভাবে মেরেছে বলো, তার দুটো পা নাকি এইরকমভাবে মানে 180 ডিগ্রি মতন হয়ে গেছিলো, মানে তার কুচকি থেকে মানে নৃশংসভাবে তাকে যে শুধু যে ধর্ষণ করেছে তা না, তাকে কীরমভাবে খুন করেছে বলো তুমি, মানে মেরেছে মানে মানে ভাবলেও কেমন লাগে। এবং ওই কথাটা মানে ভাবলে আমার আরও কিরম মানে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তার মা যখন বলেছে, আমি যখন নিশ্চিন্ত মনে আমার বাড়িতে ঘুমোচ্ছি তখন আমার মেয়ে আরজি করে আমাকে ডেকেছে, নিশ্চয়ই কষ্ট পেয়ে সে আমার নাম বারবার সে মা মা করে ডেকেছে। এই কথাটা যখন আমি ভাবি আমি নিজেকে ঠিক রাখতে পারি না, কতটা কষ্টে একটি মা এরকমভাবে বলতে পারে। কিন্তু তারা কিন্তু আইনের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের সঠিক বিচার সেই মেয়েটি পাচ্ছে না। সঠিক বিচার পেলে হয়তো তার আত্মাটা শান্তি হতো এবং তার মা বাবা হয়তো মেয়েটিকে আর ফিরে পেত না, কিন্তু এটা ভেবে সান্ত্বনা পেত যে তাদের মেয়ে উপযুক্ত, তাদের মেয়ের সঙ্গে উপযুক্ত আইনি ব্যবস্থা হয়েছে বা তাদের মেয়ের মরে গিয়েও বিচার পেয়েছে। যেমন নির্ভয়া কেসটা দিল্লিতে 7 বছর দেরি হয়েছিল কিন্তু নিষ্পত্তি হয়েছিল, কিন্তু একটা এরকম কেস তাকে 7 বছর অপেক্ষা করতে হলো। ভাবো কীরকম দেশে আমরা বসবাস করি, কীরকম আমাদের আইন শৃঙ্খলা। তাই আমি আমার মেয়েদের তো বলি এবং পৃথিবীর সব মেয়েদের আমি বলছি, তোমরা যদি ধর্ষিত হও, এখন মেয়েদের রাত্রি 10:30, 11টা, 12টাতেও বাড়ি ফিরতে হয়, তারা নানা রকম কাজে কর্ম করে, যেমন কল সেন্টার আছে, নানা রকমের মানে রাত্রিরের জব থাকে, তারা করে ফেরে, ভোর রাত্রে ফেরে। প্রতি মুহূর্তে তো এই মানে ভদ্র মানুষ বেশি বা পুরুষের বেশ ধরা মানে বাঘ, শিয়াল, কুকুর এরা তো ঘুরে বেড়াচ্ছে, এরা তো ছিঁড়ে খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে এবং খাচ্ছেও, ছিঁড়ে খুঁড়ে তাদের খাচ্ছেও। তো আমি মেয়েদের একটাই আমি কথা বলতে চাই, এরকম তোমাদের সঙ্গে ঘটবে, পুলিশ দাঁড়াবে না তোমাদের পাশে, তোমরা আইনের কোনো বিচারও পাবে না। তাই আমি ধর্ষিতাদের বলছি, তোমরা এটা মনে করবে, রাস্তায় হাঁটতে গেলে কুকুর কামড়াতে পারে, আঁচড়াতে পারে, কিন্তু আমাকে ইঞ্জেকশন নিয়ে নিজেকে নিজে সেবা শুশ্রূষা করে উঠে দাঁড়াতে হবে, আমাকে মন ভেঙে ডিপ্রেশনে চলে গেলে যাবে না এবং আইন আমাদের কোনো ব্যবস্থা নেবে না, আমাদের পাশে এসে দাঁড়াবে না। তাই জন্য এদেরকে মনে করো এরা রাস্তার কুকুর, স্ট্রিট ডগস, এরা তোমাদের কামড়াবে, আঁচড়াবে, তোমরা নিজেদের সুস্থ হয়ে মনের জোরে উঠে দাঁড়িয়ে আবার কাজে কর্মে ফিরে যাবে। এমন না যে ভেঙে পড়ে বাড়িতে বসে থাকবে, তা না। তোমাদের মা বাবা তোমাদের শিক্ষা দিয়েছে, তোমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে, কারণ তারাও চেয়েছে তোমরা নিজের পায়ে দাঁড়াও এবং তুমিও অনেক কষ্টে নিজের পায়ে দাঁড়িয়েছো, কাজে সেটা কি বৃথা যাবে এই কুকুরদের কামড়ানো আঁচড়ানোতে? ওটা কুকুর, ওদের কুকুর ভাবলে পরে দেখবে তোমাদের আর দুঃখ কষ্ট হবে না। তাই জন্য আমি প্রত্যেকটা মেয়েকে বলি, আইনের ওপর ভরসা করো না, নিজেদেরকে নিজেই
সান্ত্বনা দিয়ে উঠে দাঁড়িয়ে চিকিৎসা করো, করে উঠে দাঁড়িয়ে আবার কাজকর্ম করো, লেখাপড়া করো, জীবনটাকে উপভোগ করো। কেমন? তো আজকের আমার উপস্থাপনা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তোমাদের কমেন্টের আমি অপেক্ষায় রইলাম। ঠিক আছে, তোমরা প্রত্যেকে ভালো থেকো। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।